দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন ভেন্যুতে এবারের উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভেন্যুগুলো হচ্ছে আলিয়াস প্রসেস দ্য ঢাকা, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, 3D আর্ট গ্যালারি, ভিনটেজ কনভেনশন হল ও কক্সবাজার লাবণী সৈকত। ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। গুলশান ১-এর রেডিয়াস আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর ৪০তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ৯/৪ ব্লক ডি লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ কিবরিয়ার অপ্রদর্শিত ও স্বনির্বাচিত ৮৪টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী মোহাম্মদ কিবরিয়া। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত ৮টা ২০ মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক ৭ কিলো ১ গ্রাম। তোর তো আজকে নাই মুখ বাড়ি থাকানোর কথা, তোর আজকে বাসর রাত। তখন সমস্যা কি জানো, তোরা সব কিছু তো রং চড়াইয়া ভাবোস, রং চড়াইয়া দেখোস। আর বিয়াটাকে হাসাহাসি হয়েছে, বিয়াই তো হয় নাই। অবশ্য আমার যে থাকনের ইচ্ছা ছিল না তা না, থাকনের ইচ্ছা আমার ছিল। হায় ভগবান, কও কি? তারা আমারে নিয়ে সিরিয়াসের বাড়িতে গেল তারে খুঁজতে। কেন সিরিয়াস বাসা গেছে কেন? আরে হ্যাঁ, ধারণা ছিল সুরজ বের বিষয়ে সিরিয়াস সাথে জড়িত। আর যেহেতু সুরজ বেরে পাওয়া যেতেছিল না, হেরা ভাবতাছে সিরিয়াস নিশ্চয় সুরজ বেরে গুম করছে। ৭ কিলোর একটি গ্রাম। রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। স্বপ্নদলের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণ উৎসব ২০২৬। প্রিয় দর্শক, উৎসবটি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন অভিনেতা ও নাট্য নির্দেশক জাহিদ রিপন। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? জি, ভালো আছি। আজকে আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। যেমন দর্শককে এক্ষুনি বলছিলাম যে আজ থেকে নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণ উৎসব ২০২৬ শুরু হচ্ছে, যেটা প্রত্যেক বছরের মতন আপনাদের যেই সংগঠন রয়েছে স্বপ্নদল, সেটা এবারও আয়োজন করছে। তো সব কিছু মিলিয়ে যেহেতু আজকে থেকে শুরু হচ্ছে এবং নাট্যাচার্য সেলিম আল দীনের আজকে প্রয়াণ দিবস উপলক্ষেই তো মূলত এই আয়োজন, সব কিছু মিলিয়ে আজকে থেকে আসলে কি কি পরিকল্পনা রয়েছে আপনাদের ৩ দিন ব্যাপী? অশেষ ধন্যবাদ। নাট্যাচার্য সেলিম আল দীন আমাদের নাট্যগুরু, আমাদের নাট্যর আচার্য। সেলিম আল দীন ১৯৪৯-এর ১৮ই আগস্ট জন্মগ্রহণ করেছিলেন এবং ২০০৮-এর আজকের দিন অর্থাৎ ১৪ই জানুয়ারি তিনি প্রয়াত হন। সেলিম আল দীনের প্রয়াণের পর থেকে আমরা স্বপ্নদল অর্থাৎ তার গুণগ্রাহী শিষ্য যারা, আমরা নিয়মিত তার জন্ম এবং প্রয়াণকে ঘিরে উৎসবের আয়োজন করে থাকি। এ পর্যন্ত আমরা ৩২ উৎসব শেষ করেছি, এটি আমাদের ৩৩তম উৎসব। এবার ৩ দিনের উৎসব হবে এবং উৎসবের স্লোগানটা হচ্ছে আসুক যতই ঝড় ঝঞ্ঝা নিকষ অন্ধকার, সেলিম আল দীন রবীন্দ্রনাথ মোদের বাতিঘর। অর্থাৎ আমরা বলতে চাই যে সকল বিরূপ সময়েও সেলিম আল দীন রবীন্দ্রনাথ আমাদের পথ দেখাবেন। তো এই উৎসবের ৩ দিনের আয়োজন আজকে অর্থাৎ এই
এই যে সকাল অনুষ্ঠানটা প্রচার হচ্ছে আমরা কথা বলছি, আর কিছুক্ষণ পরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি র্যালি হবে, স্মরণ শোভাযাত্রা এবং নাট্যাচার্যের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ। এটি শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে সেমিনার আছে, সেখানে আমরা অংশগ্রহণ করব। এবং আজকে বিকেলে অর্থাৎ 4টা থেকে শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে একটি সেমিনার আছে, আচ্ছা। বাঙালি নন্দনসূত্র এবং দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব, অর্থাৎ জি, সেলিম আলদিনের বাংলা দর্শনে নাট্যরীতি আলোচনা। যেটা। জি জি। তো সেখানেও আমি একজন আলোচক হিসেবে আছি। এই সকল অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব। আর আগামীকাল আমাদের নাট্য প্রদর্শনী আছে সেলিম আলদির উৎসব উপলক্ষে। আমাদের কাব্যনাট্য, দেশ বিদেশে প্রশংসিত কাব্যনাট্য চিত্রাঙ্গদার আমরা 121তম মঞ্চায়ন করব, যেটা এবং নির্দেশনা আপনি দিয়েছেন। নির্দেশনা আমি দিয়েছি। এবং পরের দিন সেটারও নির্দেশনা আমার, সেটি হচ্ছে সেলিম আলদিনের কালোজয়ী সৃজন হরগজের, এটি আমরা 50তম মঞ্চায়ন করব। বাহ। এবং আপনি জানেন যে একটি নাটকের 50তম মঞ্চায়ন মানে অত্যন্ত আনন্দের বিষয়। একেবারে। তো সেটি মধ্য দিয়ে আমাদের উৎসবটা এবার শেষ হবে। সেলিম আল দিন মানে নাট্যাচার্য সেলিম আল দিন তার 18তম প্রয়াণ দিবসের এটা, তো আপনারা প্রত্যেক বছর আসলে তার প্রয়াণ দিবস এবং তার জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করে এসেছেন, জি। কোনো বছরে আসলে বাদ যায় না। বাদ ইভেন যায়নি। করোনার সময় আপনারা অনলাইনে এই আয়োজন আমরা করতে আয়োজন পেরেছিলেন, করেছি। তো চ্যালেঞ্জেস তো নিঃসন্দেহে অনেক ছিল। অবশ্যই। যদি একদম স্পেসিফিকভাবে জানতে চাই, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? সেলিম আলদিন আসলে দুরূহ এই অর্থে যে সেলিম আলদিনকে বুঝতে হলে এই অঞ্চলের ভূগোল, ইতিহাস, ঐতিহ্য সবকিছু বুঝতে হবে, সেটিকে ধারণ করে তারপর সেলিম আলদিনে যেতে হবে। অর্থাৎ জি। আমরা বলি যে ঐতিহ্য রবীন্দ্রনাথ বুঝলে তারপর হচ্ছে সেলিম আলদিনে যাওয়া যাবে। অর্থাৎ এরাই প্রথম হচ্ছে আমাদের নিজস্ব নাট্যরীতি সম্পর্কে সচেতন হয়েছেন। সহজভাবে আমরা যে নাটকগুলো দেখি আসলে সেটা এক ধরনের ইউরোপিয়ান রীতি। জি। এটা এখানে এলো কি করে? কারণ দীর্ঘদিন আমরা উপনিবেশের অধীনে ছিলাম। ইংল্যান্ড অথবা শেক্সপিয়ারের যে নাট্যরীতি সেটাই এখানে আমাদের সামনে কিন্তু উপস্থাপিত হয়েছে, এবং আমরা সেটাকে মনে করেছি এটা বুঝি এটাই বুঝি প্রকৃত নাটক। কিন্তু প্রতিটি অঞ্চলের নাটক আসলে তার দেশ, কাল, প্রেক্ষাপট, বিশ্বাস, সংস্কৃতি সবকিছু মিলে তার নাটকটার প্রেক্ষাপটটা তৈরি হয় বা নাটকের আঙ্গিকটা তৈরি হয়। সেই হিসেবে হাজার বছর ধরে আমাদের এখানে নাট্য ঐতিহ্য ছিল, কিন্তু উপনিবেশের কারণে সেটা চাপা পড়েছিল। সেলিম আলদিন যেটা করলেন, সেলিম আলদিন এবং তার সহযোগীরা যেটা করলেন, সেই ইতিহাসের গভীর জায়গা থেকে সেই রীতিটাকে তিনি উপস্থাপন করলেন। এবং সুনির্দিষ্টভাবে বলা হয় যে গেরাসিম লেবেদভ মানে একজন রুশ পর্যটক, তিনি এখানে যখন ইউরোপিয়ান রীতিতে প্রথম 1795-তে এটা যে দ্য ডিসগাইজ কাল্পনিক সংবদল নাটক করলেন, সেই থেকে এই 2026 পর্যন্ত কতটুকু বিবর্তন হতে পারতো, অর্থাৎ ওখানে একটা মধ্যখণ্ডন হয়েছে, এই বিবর্তনের প্রচেষ্টায় গবেষণাটাই আমরা করছি। আচ্ছা। সেই জায়গা থেকে সেলিম আলদিনকে নিয়ে কাজ কম হয়, কারণ এই ইতিহাসের ধারাবাহিকতাটাকে বুঝতে হবে। আমাদের দল স্বপ্নদল থেকে আমরা এবার তো 33তম উৎসব করছি। জি। এর বাইরে সেলিম আলদিনের 2টি পূর্ণাঙ্গ নাটক আমরা করেছি। একটি হচ্ছে হরগজ, যেটি আমরা 16 তারিখে প্রদর্শন করব, আর আরেকটি হচ্ছে ফেস্টুনের লেখা স্মৃতি। 3টি আমরা নাটকের আংশিক অভিনয় করেছি, তার 3টি, একটি হচ্ছে হাড়হাড্ডি, একটি নিমজ্জন, আর একটি হচ্ছে স্বর্ণবোয়াল। আচ্ছা। 3টি নাটকও আংশিক করেছি। তাকে শ্রদ্ধা জেনে আমরা 5টা সঙ্গীত কোরিওগ্রাফি তৈরি করছি বিভিন্ন সময়। আমরা তাকে নিয়ে প্রায় 20টির মতো সেমিনার করেছি এ পর্যন্ত। আচ্ছা। আমরা সেলিম আলদিন পদক প্রবর্তন করেছি। সেলিম আলদিনের দর্শন বোঝার জন্য আমরা 2বার দীর্ঘ 2টি কর্মশালার আয়োজন করেছি। সব কিছু মিলে আমরা চেষ্টা করছি যে সেলিম আলদিন দর্শনটা যাতে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে যায়। একেবারেই তাই। যেই বাংলা নাট্যরীতির কথা আপনি বলছিলেন, আমি সেখানে একটু যুক্ত করতে চাইবো যে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলা নাট্যরূপ আসলে দিয়েছেন যিনি, তিনি আমাদের নাট্যাচার্য। সেলিম আলদিন, জি। তো সেই জায়গা থেকে নতুনরা আসলে আপনি যেমন যে বলছিলেন যে বেশ কঠিন মনে হয় বা দুরূহ মনে হয়, তো দ্বৈতবাদ তাদেরকে বোঝাতে গিয়ে আসলে কতটুকু মনে হয়েছে যে এটা খুব চ্যালেঞ্জিং বা মানে কঠিন বলে? আসলে কি প্রতিটা অঞ্চলের শিল্পরীতি আলাদা। একটু আগে যেটা বললাম যে জনরুচি, প্রেক্ষাপট, ধর্ম, সমাজ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা, আর্থসামাজিক প্রেক্ষাপট ইত্যাদি সবকিছু মিলে তার রীতিটা দাঁড়ায়। যেমন ইংল্যান্ডের জাতীয় রীতি, ধরা যাক শেক্সপিয়ার বা ইউরোপিয়ান রীতি, যেটা গ্রিসে কিন্তু সেভাবে নাটক হয়নি। গ্রিসে যেভাবে হয়েছে সংস্কৃত নাটক সেভাবে না, হয়নি, না। কিন্তু আমরা ধরে নিয়েছি এই উপনিবেশের কারণে পাশ্চাত্য রীতিটাই বুঝি আমাদের রীতি। হ্যাঁ। সেলিম আলদিন সেখানে আমাদের নিজস্ব রীতিটাকে অনুসন্ধান করে খুঁজে বের করেছেন। এই যে খুঁজে বের করে তিনি দেখলেন যে একটি অঞ্চলের একটা শিল্পরীতিও থাকা দরকার। হ্যাঁ। তো শিল্পরীতিটা উনি অনুসন্ধান করে দেখলেন যে চৈতন্যদেব যে ধর্ম দর্শনের কথা বলেছিলেন, উনি বলেছিলেন অচিন্ত দ্বৈতাদ্বৈতবাদ, অর্থাৎ আমি এবং ঈশ্বর, অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মা, তার মধ্যে কোনো
দূরত্ব নাই, দুইজন মিলে আমরা এক। এবং ইসলামে এর কিছু প্রতিফলন আছে, যেমন আমরা ফানাফিল্লাহ অথবা বাকাবিল্লাহ অথবা আনাল হক দর্শনের সব কথা আধ্যাত্মিকতার জ্ঞানী আসলে একই কথা বলেছে। অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মা এক। তিনি দেখলেন যে আসলে এই অঞ্চলের শিল্পরীতিটাও তাই ছিল, এবং সেলিম আল দীন এটার অচিন্ত্য বাদ দিলেন। অচিন্ত্য শব্দের অর্থ হচ্ছে যা নিয়ে আর তর্ক করা যায় না, শেষ কথা। কিন্তু শিল্প দর্শন নিয়ে তো তর্ক করা যাবেই। সেলিম আল দীন নাম দিলেন দ্বৈতবাদী শিল্পতত্ত্ব, অর্থাৎ এখানে এক আঙ্গিকের মধ্যে অনেক আঙ্গিক এসে যুক্ত হয়েছে। ধরা যাক অভিনয়, তার সাথে নৃত্য যোগ হয়েছে, তার সাথে সঙ্গীত যোগ হয়েছে, তার সাথে আঙ্গিক অভিনয় যোগ হয়েছে, তার সাথে আরো অনেক উপকরণ এসে একসাথে যোগ হয়েছে। সেটাকে উনি বলছেন দ্বৈতবাদী শিল্পতত্ত্ব। তো এই দ্বৈতবাদী শিল্পতত্ত্বটা না বুঝলে সেলিম আল দীনকে নিয়ে কাজ করা যায় না। তো সেই কারণেই সেলিম আল দীন একটু দুরূহ, কিন্তু আবার যদি এটা কাজ করতে চান তখন এক ধরনের জাতীয়তাবাদী প্রেরণা ভিতরে কাজ করে। অর্থাৎ আমরা মনে হয় যে একটা জাতীয় দায়িত্ব পালন করছি, হাজার বছরের যে কথ গায়েনরা যে উপস্থাপন করতেন, আমরা তারই ধারাবাহিকতা, সেটি নিঃসন্দেহে আমাদের একটা আনন্দ দেয়। যেমনটি বলছিলেন, দুটি নাটকের কথা 2 দিন প্রদর্শিত হবে, একটা হচ্ছে 15 তারিখে, একটা 16 তারিখে। একটা হচ্ছে চিত্রাঙ্গদা, একটা হচ্ছে হরকত, এবং দুটো নির্দেশনায় আপনি দিয়েছেন। চিত্রাঙ্গদার কথা একটু জানতে চাইবো, যেহেতু এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি, কবিগুরুর সৃষ্টি, এবং নাট্যাচার্যের এটা নাট্য রীতিতে আপনি এটার নির্দেশনা দিয়েছেন। সুতরাং দায়বদ্ধতার জায়গা বলি বা দায়িত্ববোধের জায়গা বলি অনেকটা বেশি ছিল। নিজে আসলে কতটুকু স্যাটিসফাই হতে পেরেছেন কাজটি করে? চিত্রাঙ্গদা করে আসলে ভালো লেগেছে। আর এটা অনেকবারই বলেছি, তারপরও বলি যে চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথ কিন্তু আসলে দুইভাবে লিখেছিলেন। এই 1892-তে তিনি লিখেছেন কাব্যনাট্য, 1936-এ লিখেছেন তিনি নৃত্যনাট্য। নৃত্যনাট্যটা সবার কাছে পরিচিত, অনেক দল করেছে সারা বিশ্বে। কিন্তু কাব্যনাট্য যেটা, সেটা প্রায় কোনো দল করে নাই। অর্থাৎ একটা দল আমাদের জানা মতো এমারেল্ড থিয়েটার, তারা 1892-তে করেছিল, এরপর কখনো নিয়মিত মঞ্চায়ন হয়নি। তো 700 রবীন্দ্রবর্ষ অর্থাৎ 2011-তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে আমরা এই নাটকটাকে মঞ্চে আনি। আমরা প্রস্তাব দিই যে এই নাটকটা আমরা করব, এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আমাদের এক ধরনের একটা অনুদান দেন। তো এই নাটকটা কাব্যনাট্য, অর্থাৎ আমরা রবীন্দ্রনাথের একটা অপ্রচলিত ভার্সন, সেটার আমরা একটা মুক্তি দিলাম আমাদের এই প্রযোজনের মধ্যে, এবং আমরা এটা 120টা মঞ্চায়ন করে ফেলেছি। দর্শক ব্যাপক গ্রহণ করে এই নাটকটা। এবং 2024-এ ভারতের যে রাষ্ট্রীয় নাট্য উৎসব, ভারত রঙ্গ মহোৎসব, সেখানে এই নাটকটা সিলেক্টেড হয়েছিল, এবং আমরা ওড়িশাতে অর্থাৎ ভুবনেশ্বরে এবং দিল্লিতে আমরা এই নাটকের প্রদর্শনী করেছি। আর চিত্রাঙ্গদার কাহিনীটা মূলত হচ্ছে মহাভারত, অর্থাৎ মণিপুর রাজার কন্যা চিত্রাঙ্গদা, সে আসলে পুরুষের মতো করে বড় হয়েছে, সে নারীর কমনীয়তা শেখেনি, সে শিখেছে যুদ্ধবিদ্যা, রাজদণ্ড ইত্যাদি ইত্যাদি। তো অর্জুন, মহাবীর এবং মহাসুদর্শন, এই অর্জুনের আগমনে, অর্জুনকে দেখার পর তার মধ্যে একটা প্রেম ভাব জাগ্রত হয়, এবং সে প্রেমের প্রস্তাবটা দেয় অর্জুন, কিন্তু অর্জুন তাকে প্রত্যাখ্যান করে, কারণ দেখতে সে তথাকথিত সুদর্শন না। তো এতে তার মধ্যে একটা দ্বন্দ্ব উপস্থিত হয় যে আমাকে তাহলে আমার মানে যে আমি নারী, আমাকে পুরুষ অগ্রাহ্য করলো, তাহলে সে প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের কাছে গিয়ে বলে যে আমাকে একদিনের জন্য অপরূপ সুন্দরী করে দাও, পুরুষ আমাকে অগ্রাহ্য করেছে। তো এর যন্ত্রণার কথা শুনে মদন এবং বসন্ত তাকে 1 বছরের জন্য অপরূপ সুন্দরী করে দেয়। কিন্তু দেখা যায় যে ওই তার মধ্যে এই দ্বন্দ্ব উপস্থিত হয় যে অর্জুন তাকে ভালোবাসে, তারপরে কিন্তু তার মধ্যে দ্বন্দ্ব উপস্থিত হচ্ছে অর্জুন তাহলে কাকে ভালোবাসে, আমাকে না আমার বাইরের রূপকে। আপনি একটু খেয়াল করলে বুঝবেন যেটা আসলে মানব জীবনে এক ধ্রুব সত্য। মানব জীবনে কতগুলো পর্যায়ে আছে, কৈশোর পর্যায়ে আছে, যৌবন পর্যায়ে আছে, বার্ধক্য আছে। তাহলে নারী পুরুষ দুইটাই জাতি, তার সম্পর্কটি শুধু যৌবনকালেই নাকি আগে পরেও থাকবে। এবং এই নাটকের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত কোথায় পৌঁছেছেন যে নারী পুরুষের বাইরের রূপটা মূল কথাটা হচ্ছে অন্তরের শক্তি। এবং শেষ পর্যন্ত চিত্রাঙ্গদা কিন্তু তার বর ফিরিয়ে নিতে বলে যে আমি যা, সেটাই আমার জন্য যথেষ্ট, এবং সেটা দেখেই যদি ভালোবাসে সেটাই আমার প্রকৃত পরিচয়। একজন নির্দেশকের জায়গা থেকে কবিগুরু এবং নাট্যাচার্য দুজনকে এক করার যে চিন্তা, এটা আসলে কিভাবে আপনার মধ্যে কাজ করেছে? সেলিম আল দীনের উদ্ধৃতি আমি একটু দেই। সেলিম আল দীন যখন আমাদের ক্লাস নিতেন, উনি বলতেন যে রবীন্দ্রনাথ এত বড় যে তার সকালের নাস্তায় যদি আমি চা গিয়ে দিতে পারতাম, তাতে আমার জীবনটা ধন্য হতো, আমার হয়তো লেখালেখি করা লাগতো না। রবীন্দ্রনাথ আসলে প্রথম বাঙালির এই নন্দনতাত্ত্বিক সূত্রগুলো প্রথম অনুধাবন করতে পেরেছেন। এবং রবীন্দ্রনাথ একটি প্রবন্ধ লিখেছিলেন অনেক বছর আগে, রঙ্গমঞ্চ নামে, এবং সেখানেই তিনি প্রথম ইঙ্গিতটা দিয়েছেন যে আসলে বাঙালির নাট্যরীতির সূত্রটা কি হওয়া উচিত, ইউরোপিয়ান রীতির বাইরে কিভাবে বাঙালির নাট্যরীতিটা হওয়া উচিত। এবং আমরা বলি কি যে কোনো উৎসবে আমাদের স্লোগান এরকম ছিল যে ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ থেকে সেলিম আল দীন, বাংলা নাট্যকূপ 9 দিনহীন। অর্থাৎ আমাদের ধারাবাহিকতা আসলে 3টা, ঐতিহ্য, রবীন্দ্রনাথ, সেলিম আল দীন। কিন্তু রবীন্দ্রনাথের একটা সমস্যা যেটা ছিল, রবীন্দ্রনাথের
বহুমুখী প্রতিভা ছিল, অর্থাৎ তিনি অনেক কাজের সাথে একসাথে জড়িত ছিলেন, পুরো মনোযোগটা কিন্তু থিয়েটারে ছিল না। জি। যদিও তিনি অভিনেতা, নির্দেশক বা নেপথ্য সব কর্মের সাথে জড়িত ছিলেন, কিন্তু সেলিম আল দীনের পুরো মনোযোগটাই ছিল থিয়েটারে। যে কারণে রবীন্দ্রনাথের সেই ইঙ্গিত সেলিম আল দীন এটাকে গগন বিস্তৃত করতে পেরেছেন। আচ্ছা। এই জায়গা থেকে আমরা রবীন্দ্রনাথ এবং সেলিম আল দীনকে একটা ধারাবাহিকতা মনে করি। এবং এই যে চিত্রাঙ্গদার কথা যে বললাম, কাব্যনাট্য, সেলিম আল দীনই আমাকে পরামর্শ দিয়েছিলেন যে তুমি কাব্যনাট্য চিত্রাঙ্গদাটা কখনো মঞ্চে এনো। বাহ। সেলিম আল দীন স্যারকে আপনি অনেক কাছ থেকে দেখবার সুযোগ পেয়েছেন এবং এটা আমার কাছে মনে হয় এটা বিশাল বড় একটা সৌভাগ্যের নিঃসন্দেহে। বিষয়। তিনি আসলে বাংলা নাটককে নিয়ে কি ভাবতেন বা কি স্বপ্ন দেখতেন? সেলিম আল দীনের সাথে আমি প্রায় 17 বছর থাকতে পেরেছি ছাত্র হিসেবে, এবং তারপরে পরবর্তীতেও তার সাহচর্যে। সেলিম আল দীনের সাহচর্য হচ্ছে এক ধরনের আনন্দের উপলব্ধি, অর্থাৎ তার আলোচনা কোথায় কখন কোন দিকে চলে যেত, কিন্তু সেটা আমাদের মনে এক নতুন দিগন্তের উন্মোচন করে ফেলতো। তো সেলিম আল দীন মনে করতেন বাংলা নাট্যরীতি পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য সকল নাট্যরীতির সাথে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা ধারণ করে। বাহ। এবং সেলিম আল দীন একটা লাইন বলতেন, যেটা আমরা এখন বারবার বলি, সেটা হলো বাংলা নাট্যের শিল্প শক্তি একদিন গভীর বিস্ময়ে অবলোকন, অনুধাবন এবং অনুসরণ করবে সারা বিশ্ব। বাংলা নাট্যের শিল্প শক্তি একদিন গভীর বিস্ময়ে অবলোকন, অর্থাৎ দেখবে, অনুধাবন করবে এবং উপলব্ধি করবে এবং অনুসরণ করবে সারা বিশ্ব। জি। আমরাও তাই মনে করি, কারণ আমরা এই সেলিম আল দীনের ধারায়, অর্থাৎ বাংলা নাট্যরীতিতে যে নাটকগুলো নিয়ে আমরা ভারতের রাষ্ট্রীয় নাট্য উৎসবে অনেকবার গেছি, ভারতের বিভিন্ন উৎসবে গেছি, ইংল্যান্ডের ফেস্টিভ্যালে গেছি, জাপানের ফেস্টিভ্যালে গেছি একাধিকবার, তারপরে অস্ট্রেলিয়াতে আমি নির্দেশনা দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়তন। আমরা দেখেছি যে বাইরের যারা দর্শক, অর্থাৎ ভিনদেশি দর্শক, তারা এক ধরনের বিস্ময় অনুভব করে যে বাংলা নাট্যরীতির শক্তিটা আসলে এত। সেটাই। বাংলা নাটকের কথা যদি বলি বা মঞ্চ নাটকের কথা যদি বলি, তাহলে আসলে কি অবস্থায় আছি আমরা ঠিক এই মুহূর্তে বা এই সময়ে? এই সময় তো একটু জটিলতা যাচ্ছে, অর্থাৎ মিলনায়তন বা প্রদর্শনী করার ক্ষেত্রে কিছু কিছু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেই। তো তারপরেও মনে হয় চেষ্টা করলে সেটা সম্ভব। যেমন গত বছর আমরা কিন্তু আমাদের দল থেকে আমাদের মঞ্চ নাটকের 24টি প্রদর্শনী করেছি, অর্থাৎ মাসে প্রায় গড়ে একটা প্রদর্শনী করেছি, 2টা প্রদর্শনী করি মাসে। তো এইভাবে চেষ্টা চালিয়ে গেলে তো হবে, এবং নতুন নতুন নাটক এখন মঞ্চে আসছে। আর আমরা তো মনে করি যে আসলে সকল অন্ধকারের বিপরীতেই আসলে নাটক দাঁড়াবে, নাটক দাঁড়াবে এবং দাঁড়িয়েছে সবসময়। নাটকের ইতিহাস তাই বলে। নাটকে আসলে পথপ্রদর্শক হিসেবে কাজ নাটকই আসলে করবে। পথপ্রদর্শক। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে হয়তো কিছু সংকটের মধ্যে আছে, কিন্তু আমরা খুব আশাবাদী, এবং আমরা এই উৎসব, আমাদের প্রদর্শনী সবকিছুর মধ্যে দিয়ে আমরা মনে করি যে আস্তে আস্তে আমরা হয়তো আরো একটু ভালো জায়গায় যেতে পারবো। একটা সময় ছিল যখন আপনারা নাটক করতেন, মঞ্চ নাটকটাকে আসলে ধারণ করেই কাজ করেছেন, কিন্তু এখন যারা আসলে মঞ্চ নাটকে আসছে তারা কি সেইভাবে করে ধারণ করতে পারছে মঞ্চ নাটক? নাটকের সাথে থিয়েটারের সাথে আসলে সাধনার একটা সম্পর্ক আছে, অর্থাৎ এটি এক ধরনের গুরুমুখী বিদ্যা। অর্থাৎ রবীন্দ্রনাথ যেরকম বলেছেন যে হৃদয় দিয়ে হৃদয় অনুভব, অর্থাৎ হৃদয় দিয়ে অনুভব করতে হবে, নাহলে শুধু বই পড়লেই হতো। তো আমরা আমাদের নাটকের গুরু সেলিম আল দীন, দেখেন যে তিনি 18 বছর প্রয়াত হয়েছেন, তার আগে 17 বছর তার সাথে একসাথে ছিলাম, কিন্তু প্রতিটা ভোর, প্রতিটা রাত তার কথা ভেবেই কিন্তু আমার দিন শুরু হয়, অথবা রাত্রি আদর্শের জায়গা থেকে। এবং মনে হয় যে সেলিম আল দীন আসলে আমাদের একটা দ্বিতীয় জন্ম দিয়েছেন, অর্থাৎ বাবা মা প্রথম জন্ম দেন, শিল্পে দ্বিতীয় জন্ম দিয়েছেন সেলিম আল দীন। এবং সেলিম আল দীনের সাথে দেখা হলে আপনার সাথে আমার দেখা হতো না, অর্থাৎ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ আপনি জানাতেন না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে নাটকের জন্য নিবেদনটা খুবই জরুরি। কিন্তু এখন একটা অস্থির সময় সারা বিশ্বেই, মোবাইল, ইন্টারনেট, স্মার্ট ডিভাইস ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলে একটা অস্থির সময়। কথা ছিল যে আমরা শিল্পের কাছে যাব, অর্থাৎ নাটক দেখতে যাব বা গান শুনতে যাব, কিন্তু এখন শিল্প আমার ঘরের মধ্যে এসে হানা দিচ্ছে, অর্থাৎ আমার ডিভাইসের মধ্যে সব কিছু আছে। তো এটা একটা অস্থির সময়। কিন্তু তারপরেও আমার যেমন একটা অভিজ্ঞতা বলি, তাহলে একটু বোঝা যাবে। জাপান তো খুব উন্নত টেকনিক্যালি। তো জাপান আমি গিয়ে দেখেছি 2016-তে যে ওদের সবচাইতে, আমি যে নাটকটা সবচাইতে বেশি কমার্শিয়ালি সবার কাছে পৌঁছেছে এরকম একটা নাটক দেখতে চেয়েছিলাম, সাকুরা নামে একটা নাটক আমি দেখেছিলাম। তো সেই নাটকে আমি তো দেখেছি 750 আসন সেটা পরিপূর্ণ, এবং শুনেছি যে এরকম রেগুলারই পরিপূর্ণ হয়। অর্থাৎ টেকনোলজি একটা সময় মানুষ স্বাভাবিক করে ফেলে, কিন্তু তারপরে এই যে শিল্প, যেটি হচ্ছে মানুষের সাথে মানুষের সংযোগী শিল্প, সেটাকে কিন্তু মানুষ শেষ পর্যন্ত আশ্রয় গ্রহণ করে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে থিয়েটার সংস্কৃতি আমাদের নতুন করে পথ দেখাবে। একদমই তাই, আমরাও সেক্ষেত্রে খুবই আশাবাদী। স্বপ্নদল অনেকগুলো বছর ধরে আসলে কাজ করছে, তো এখন একেবারে চলতি প্রযোজনাগুলো কি? এখন আমাদের অনেকগুলো প্রযোজনাই আছে, যেমন সেলিম আল দীনের হরগজ অবশ্য আমরা 4-5টা বছর বিরতির পরে আমরা গত বছর 2025-এ পুনর্নির্মাণ করলাম। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য চিত্রাঙ্গদা, তারপর অপূর্ব কুমার কুণ্ডুর মনোড্রামা হেলেন কেলার, তারপরে আমাদের আছে
মাইমো ড্রামা জাদুর প্রদীপ আছে, তারপরে মাইমো ড্রামা আরেকটা আছে উইলিয়াম শেক্সপিয়ারের হচ্ছে ম্যাকবেথ, এবং আরও একটা খুব বিখ্যাত প্রযোজনা আমাদের আছে ত্রিংশ শতাব্দী, যেটা হিরোশিমা নাগাসাকির ওই প্রেক্ষাপট নিয়ে। তো আমরা এগুলো মোটামুটি প্রতি মাসে অন্তত 2-3টা প্রদর্শনী করে যাচ্ছি। আর স্বপ্নদলকে নিয়ে এগিয়ে যাবার ইচ্ছে আপনি সব সময় পোষণ করেছেন, অনেক দূর পর্যন্ত আসলে এগিয়ে নিয়ে যেতে চান। উত্তরাধিকার সূত্রে তো আসলে কাউকে না কাউকে দায়িত্ব অর্পণ করে যেতে হবে, তো সেই জায়গাটা আসলে ওই জায়গাটা পরিপূর্ণ হচ্ছে বলে কি মনে করছেন? মানে শিল্পে যারা একসাথে কাজ করেন সবাই তো উত্তরাধিকার। তো আমাদের দলে অনেকেই আছেন যারা আমার অবর্তমানেও কাজ করতে পারবেন। আমার পুরো ফ্যামিলিটাই কিন্তু এর সাথে, আমার স্ত্রী, আমার কন্যা এবং পুত্র হরগজে, এরা আমিও অভিনয় করি, 4 জনই অভিনয় করি, চিত্রাঙ্গদায় ওরা 3 জন অভিনয় করে, আমি নির্দেশনে থাকি। আমাদের দলের আরও অনেক মানে সিনিয়র আরও অনেকজন আছে, শিশি শিকদার আছেন, শাকত শ্যামল আছেন, সামাদ ভুঁইয়া আছেন, তারেক আজিজ নিশোক আছেন, এরকম অনেকেই আছেন যারা, অর্ক অপু আছেন যারা হাল ধরতে পারবেন, তারপর সোনালী রহমান আছেন, সুমাইয়া আছেন, তারপরে জেবু আছেন, এরকম অনেকেই আছেন যারা মঞ্চে খুব ভালো করছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই আজকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। আসলে আপনি এত সুন্দর করে নাট্যাচার্য সেলিম আল দীন সম্পর্কে বলেন, কথাগুলো শুনতেও আমাদের ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের নাট্যাচার্য সেলিম আল দীন স্বর্ণোৎসব 2026 যেন সফল হয়, সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আর অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। আর দর্শকের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে আপনারা নাট্যাচার্য সেলিম আল দীন 2026-এর অনুষ্ঠানমালায় আজকে তো আমরা র্যালি করছি, এবং 15তে আমরা চিত্রাঙ্গদার প্রদর্শনী করছি, 16তে আমরা হরগজের প্রদর্শনী করছি স্টুডিও থিয়েটার। আপনারা অনুষ্ঠান দেখতে আসেন, আপনারা সারা বছর নাটক দেখতে আসেন। আমরা অনেক আবেগ নিয়ে, অনেক কি বলা যায় যে ভালো লাগা নিয়ে এই থিয়েটারটা করি। আপনারা এলে আমাদের এই আয়োজনটা সার্থক হয়। ধন্যবাদ, শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।